নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিরাপত্তারক্ষীর হাত থেকে বন্দুক পড়ে গিয়ে গুলি চলে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায়। নয় দফা দাবি নিয়ে বিজেপি তপশিলি মোর্চার পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করলেন তারা। জমি বিবাদকে কেন্দ্র করে মারধর করার অভিযোগ উভয় পক্ষের। আসছি বিস্তারিত খবরে। এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিরাপত্তারক্ষীর হাত থেকে বন্দুক পড়ে গিয়ে গুলি চলে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায়। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের কোতোয়ালি থানা সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। ঘটনায় দুজন আহত হয়েছেন, যার মধ্যে একজন গুরুতর রয়েছে। ব্যাংক সূত্রে জানা গিয়েছে, এদিন এক গ্রাহকের একটি ফর্ম ফিল আপ করতে যায়। ওই নিরাপত্তারক্ষী সেই সময় তার বন্দুক অসাবধানতাবশত তার কাছ থেকে নিচে পড়ে যায়। তখনই বন্দুক থেকে গুলি ছিটকে চলে যায়। ঘটনায় যদিও একজন আহত হয়েছে, তবে আরেক মহিলার পায়ে হালকা চোট লেগেছে। বর্তমানে দুজনের মধ্যে মহিলাকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে ও আরেকজনকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ব্যাংকে গেছি, ব্যাংকে বসেছিলাম, তারপরে কাজ করতে করতে লাঞ্চ টাইম হলো, ওনারা লাঞ্চে চলে গেল। ওখানে যে সিকিউরিটি গার্ড থাকে, তার হাতের থেকে নাকি রাইফেলটা পড়ে যাওয়ার পরে গুলি বের হয়ে যায়। বের হওয়ার পরে ওনার পা ঘেঁষে পরে আরেকজনের হাতে লাগে। উনি এখন শুভমে আছে, আমি ওনাকে এক্সরে করতে নিয়ে দিচ্ছি। মানে যে যার গায়ে হাতে লেগেছে সে শুভমে আছে। সে কি ব্যাংকের স্টাফ? সে ব্যাংকের স্টাফ। আচ্ছা, হঠাৎ করে আমরা এখানে আসার পরে ব্যাংক কর্তৃপক্ষ আমাদের সাথে যে নিয়ে আসবে বা কিছু করবে, সেগুলো কিচ্ছু করেনি। কোন ব্যাংক এটা? ইউনিয়ন ব্যাংক। থানা থেকে কতটা দূর? থানার সামনে 20 মিটার। একটা আতঙ্ক তো হচ্ছে না? হ্যাঁ, আতঙ্ক তো হচ্ছেই। ডাক্তাররা বলছে রাত্রে খুব ব্যথা হবে, এখন কি হয় জানি না। কি নাম আপনার? রানা রায়, আমার শালি হয়। বসেছিলাম, তখনই বন্দুকটা হাত থেকে ওনার পরে ফায়ার হয়ে গেছে। আমার পায়ে লাগে, তারপরে আরেকবার ওই ব্যাংকের স্টাফেরই হাতের মধ্যে লাগছে। একজনের হাতে লাগছে, আপনার পায়ে লাগছে? আমার হাজব্যান্ডের অল্প। কোন ব্যাংক ওটা? ইউনিয়ন ব্যাংক। কখন গিয়েছিলেন? আমারই বাড়ির লোক তো। 11টার পরে। আমরা 11টার পরে গেছি। যে গানমান ডিউটি অবস্থায় ফর্ম ফিল আপ করছিল, ওই সময় ওনার কাছ থেকে গানটা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওখান থেকে ফায়ার হয়ে গেছে। ফায়ার হওয়ার পরে ওখানে গুলোটা ছিটকে গিয়ে কাস্টমারের হাতের মধ্যেই লেগে গেছে, মার্সেলের মধ্যে। এই মুহূর্তে কতজন আহত রয়েছে? একজনই ওনার খালি মার্সেলের মধ্যে ছিটকে গিয়ে ব্লেডটা পড়েছে। যে আপনাদের সিকিউরিটি গার্ড এসে এখন কোথায় আছে? সিকিউরিটি গার্ড আপাতত ব্রাঞ্চেই আছে। হ্যাঁ, আচ্ছা, বললাম যার গুলি লেগেছে সে কি ব্যাংকের স্টাফ? না, সে কাস্টমার একজনের। তিনি কোথায় আছে এখন? তিনি এখন হসপিটালে আছে। কিন্তু আমরা জানতে পারলাম দুজনের নাকি। না, ওনার কিছু হয়নি। ওনার পায়ে পাশ দিয়ে গেছে, উনি আতঙ্কে হয়ে গেছে আর কি। কিভাবে হলো ঘটনাটা হলো, গানটা ওনার ডিউটি অবস্থায় ছিল, তো উনি তখন একটা ফর্ম ওনাকে পাশে যে কাস্টমার বসেছিল, তা ওনাকে বোঝাচ্ছিল এটা এইভাবে করতে হয়। সেই সময় উনি নিচে বসে ওনাকে ফর্মটা বলছে আমাকে লিখে দিন, লিখতে গিয়েছিল। তখনই গানটা পড়ে গেছে হাত থেকে, কাঁধে ছিল, কাঁধ থেকে নিচে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ফায়ার হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি তো ডিউটি অবস্থায় থাকলে মানে ব্যাংকে মানে গান তো কক করাও কথা না। লক ছিল, কিন্তু পড়ে যাওয়ার পরে ওটা অটোমেটিক লক খুলে গেছে। লক খুলে গিয়ে তারপরে ফায়ার হয়ে গেছে। ব্যাংকের কেউ আহত হয়নি তাহলে? একজনই আহত রয়েছে। কাস্টমার মহিলা? না, মেল। পুরুষ। এটা হসপিটালে দেখতে পাওয়া গেল যে একজন ফিমেল, ওনার পায়ে লেগেছে এবং পায়ে লাগে না। ওনার অ্যাকচুয়ালি দিয়েছে, ওনার গানটা যখন পড়েছে তখন ওখানে যে বাসটা আওয়াজ হয়েছে, আওয়াজে উনি আহত। আপনার নামটা? আমার নাম হচ্ছে ইরফান। পুরো নামটা? ইরফান। আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ইসিসিএন খবর, দিনহাটা। 9 দফা দাবি নিয়ে বিজেপি তপশিলি মোর্চার পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করলেন তারা। বিজেপি জেলা কার্যালয় থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরে আসেন তারা। উপস্থিত ছিলেন তুফানগঞ্জ বিধানসভার বিধায়ক মালতী রাভা রায়, তপশিলি মোর্চার সভাপতি হরিহর দাস। তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু বিষয় তুলে ধরেন।
তারা জানান, মমতা ব্যানার্জি কোচবিহারে এসে হেরিটেজ শহর ঘোষণা করলে কাজের কাজ কিছুই হয়নি। মনীষী পঞ্চানন বর্মার মূর্তি উন্মোচন করলেও পশ্চিম দিকে মুখ থাকায় তপশিলীদের ভাবাবেগকে আঘাত করেছেন। তপশিলী মোর্চার সভাপতি হরিহর দাস জানান, তাদের দাবিগুলো মানা না হলে পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলনের দিকে নামবেন। অনেক স্টাফকে হয়েছে আপনারা 300 করে নিয়ে আসবে। কাদের নিয়ে আসবে? যারা বেকার ভাতা, যারা বার্ধক্য ভাতা পায়, যারা লক্ষ্মী ভান্ডার পায়, যারা সেলফ হেল্প গ্রুপে আছে এবং কন্যাশ্রীদের স্কুলে পাঠিয়ে তাদের জমায়েত করা হয়েছে প্রশাসনিক। তাদের অঞ্চলতে বলা হয় তাদের 200-500 করে হাজিরা দেওয়ার। তাইলে সরকারি খরচ এসে প্রশাসনিক বই করে। ডিএমদের আমরা বারবার দেখা করতে চেয়েছি, দেখা করতে পারিনি, এমএলএরা পারিনি, সাংসদ পারিনি। আজকে যে 52% তপশিলি জাতিভুক্ত মানুষ, রাজবংশী মানুষ, তাদের কিছু দাবি দেওয়া নেই। এখানে ডিএমকে বলতেছেন, ডিএমকে ইন্টিমেশন দিয়েছে, বলছে 2:30টা তারা ডেপুটেশন দেবে। এটার উনি বেরিয়ে, আমরা 2:30 পরে আসতাম, তাহলে বলতাম যে ওনারও উনি বেরিয়েছে। এটাই প্রমাণ হলো তিনি সরকারি আধিকারিক হয়ে তিনি দলের শাসক দলের দলদাসে পরিণত হয়েছে। এত 52% মানুষকে তিনি কোনো দিচ্ছেন না। এবং আজকে যেভাবে নক্কারজনকভাবে উনি পালিয়ে গেলেন, কেন তপশিলি সম্প্রদায়ের মানুষকে কি উনি ভয় পাচ্ছেন? কেন পালিয়ে গেলেন? উনি আমাদের দাবি নিয়ে আমরা সুশৃঙ্খলভাবে এসেছি। আমরা তো কিছু নিয়ে আসি, আর দুধেল গা তো তারা অস্ত্র নিয়ে করে, তখন তো তাদের প্রশান দেন। আর আমরা সুশৃঙ্খলভাবে এসেছি, আমাদের কথাটা ওনারা শুনছেন না। এতে কি প্রমাণিত হচ্ছে তারা পশ্চিমবঙ্গে একদম তারাই আজকে কোচবিহার জেলার শাসক দলের সভাপতি ডিএম। এটাই আরেকবার উনি প্রমাণিত করলেন যে ডিএম কোচবিহার জেলাকে চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। যে আজকে এত শতাংশ মানুষ এসেছে, তাদের দাবি দেওয়া নিয়ে উনি একবারও কর্ণপাত করলেন না। মাননীয় অর্ডার দিয়েছেন, উনি অফিস থেকে বেরিয়ে গেছেন। আমাদের জেলা সভাপতি বলেছেন এরপরে বৃহত্তর আন্দোলনে তারা সামিল হবে। প্রত্যেক জায়গায় জায়গায় আন্দোলন করে তৃণমূল কংগ্রেস কোথায় যায় আমরাও দেখব। ইসিসিএন খবর, দিনহাটা। জমি বিবাদকে কেন্দ্র করে মারধর করার অভিযোগ উভয় পক্ষের। ফের ময়নাগুড়িতে জমি বিবাদের ঘটনায় চাঞ্চল্য। এবার এই ঘটনা সামনে এলো ময়নাগুড়ি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে। বুধবার এই ঘটনায় দুই পক্ষের মধ্যে মারধর করার অভিযোগ উঠল। দুই পক্ষই আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বুধবারই দুই পক্ষ ময়নাগুড়ি থানার দ্বারস্থ হয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা যায়, ময়নাগুড়ি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় এক জমিকে কেন্দ্র করে বিবাদ বাঁধে দুই পক্ষের। একই জমিকে কেন্দ্র করে দুই পক্ষই মালিকানা দাবি করেন, আর এতেই শুরু হয় ঝামেলা। জানা যায়, ময়নাগুড়ি ব্লকের দোমোহনী এলাকার বাদল মহন্ত সেই জমি নিজের বলে দাবি করেন। সেই জমিতে অবৈধভাবে নির্মাণ কাজ করার অভিযোগ তোলেন স্বদেশ মহন্ত এর পরিবারের বিরুদ্ধে। এদিন সেই কাজ বাধা দিতে গেলে স্বদেশ মহন্ত এবং তার পরিবার চড়াও হয় বলে অভিযোগ। এমনকি তাদের বেধড়ক মারধর করেন বলে অভিযোগ করেন। সেই সময় মহিলাদের শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে স্বদেশ মহন্ত এবং তার পরিবারের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই বিষয়ে ময়নাগুড়ি থানায় অভিযোগ করেন বাদল মহন্ত এর স্ত্রী শ্যামলী মহন্ত। যদিও এই অভিযোগ অস্বীকার করেন স্বদেশ ও তার পরিবার। স্বদেশ মহন্ত এর পরিবারের দাবি সেই জমি তাদের। দীর্ঘ 40 বছর যাবৎ সেই জমি তাদের ছিল এবং সমস্ত নথি রয়েছে বলে দাবি করেন। বরং তাদের পাল্টা দাবি বাদল মহন্ত এবং তার পরিবার তাদের ওপর হামলা চালায়। এই ঘটনার পর উভয় পক্ষই ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে ময়নাগুড়ি থানার দ্বারস্থ হয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমাদের এই যে পাওয়ার হাউসের উল্টা পাশে যে কি হচ্ছে আপনাদের জমি? আমাদের জমিতে দাদা ওরা হচ্ছে মানে রাত্রিবেলা কাজ করে আমাদের জায়গাটা তাড়াতাড়ি ওরা ওয়াল তুলতেছে। ওয়াল তুলে আমরা একবার বাধা দিয়ে আসছি, যে সেখানে বাধা দেওয়ার সময় ওরা তিনজন লোক দৌড়ে এসে আমাদেরকে ধরে মারছে। আর তারপরে
নিজের মাথা নিজে ফাটায় দিয়ে স্যার ওরা না জমি মাফিয়াদের হাত ধরে আমাদের জমিটা দখল করে নিচ্ছে। আমাদের নামে কমপ্লেন করছে। তারপরে আমরা যেটা অভিযোগ করছি সেটা কমপ্লেন আবার হয় না। আজকে কি হচ্ছে? আজকে আবার বাধা দিতে গেছি, আমাদের জমিতে কাজ করতেছে। এবার লিস্টন দিয়ে দিছে সেই রাতের মধ্যেই। তারপরের দিনে আইসে ওরা ওই রাতের বেলায় ওই সদর মহন্ত রঞ্জিত মহন্ত ওরা জমি মাফিয়ার লোক স্যার। জমি মাফিয়া ওরা একদম ছিল। কি কারণ? আমার কাছে কোনো অফিসিয়াল কোনো কারণ নেই। আচ্ছা, আমার জমির বিট 1983 তখন থেকে আমি ভোগ করে আসছি জমি। তাহলে কারা করলাম 27 বছর। কারা এসেছে এখানে? ওই মানে অনন্ত মহন্ত, তার ছেলে বাদল মহন্ত। যে অভিযোগটা করেছে সেই অভিযোগের মানে কি আপনি বলছেন, এটা কি ভিত্তিহীন অভিযোগ? না, আমার কাছে কোনো অফিসিয়াল ডকুমেন্টস নাই যে এই অভিযোগ আমার সম্বন্ধে আছে। তাহলে জমি বলছে এই জমি আমাদের। জমিটা কি আপনার নামেই আছে? তাহলে হ্যাঁ, ভাইয়ের নামে আছে। ভাইয়ের নামে? আপনার ভাইয়ের নাম স্বদেশ মহন্ত, তার নামেই জমিটা। হ্যাঁ। তারা আজকে কেন এলো এখানে? কি দাবি করছে? দাবি করছে এই জমি আমাদের। কাজে কি আপনাদের বাধা দিয়েছিল? আমাদের এর আগের বারও ভাঙছিল করছে 100 ফুট বাই 5 ফুট বাউন্ডারি ওয়াল। আমি ডায়েরি করছিলাম, শুনলাম যে ওরা ঘুরে এই জমিটা আপনাদের কত সালে রেকর্ডভুক্ত হয়েছে? এটা 1983 জমি। কার থেকে কিনছিলেন জায়গাটা? ফণীভূষণ নন্দী। ফণীভূষণ নন্দী? হ্যাঁ। তার আগে কার ছিল এটা? তার আগে ফণীভূষণ নন্দীর আগে কার ছিল এটা বলতে পারবো না। ইসিসিএন খবর, দিনহাটা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শিলিগুড়ি পুর নিগমের অন্তর্গত বস্তি এলাকায় বসবাসকারীদের পাট্টা প্রদান করার তৎপরতা শুরু করল শিলিগুড়ি পুর নিগম। বুধবার দুপুর 12টা থেকে শিলিগুড়ি পিডব্লিউডি ইন্সপেকশন বাংলোতে দার্জিলিং জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বৈঠক শেষ হয় দুপুর 1:15 নাগাদ। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সকলকে পাট্টা প্রদান করা হবে। তবে যারা রেলের জমিতে বসবাস করছে, রেল যদি সেই জমি রাজ্য সরকারকে দেয় তাহলে তাদেরকেও পাট্টা প্রদান করা সম্ভব হবে বলে মেয়র জানান। যে জায়গায় তারা বসে আছে সেখানে তাদের জমি স্থায়ী বন্দোবস্ত পাট্টা দেওয়ার জন্য সরকার থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা এই অনুরোধ করেছিলাম এবং তিনি শিলিগুড়ির মানুষের দীর্ঘদিনের দাবি তিনি সহমত হয়েছে। তার জন্য আমরা প্রথমত তাকে কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। ডিএম ম্যাডাম দার্জিলিং তার সাথে খুব দ্রুত ইউএলডিসির মিটিং করে এই অনেকগুলো কাগজ আমরা পাঠিয়েছি কলকাতা, আরও বেশ কিছু কাগজ কোথায় করে পাঠাতে হবে তার মডালিটিস নিয়ে আলোচনা হলো। জলপাইগুড়ি ডিএম ম্যাডামের সাথেও আজকে সকালে আমার মিটিং হয়েছে এবং 8 তারিখে 1টা এবং 2টোয় দার্জিলিং এবং জলপাইগুড়ির বিষয় নিয়ে ইউএলডিসি মিটিং আমরা আলাদা আলাদা করে ডাকছি। সার্ভে যেগুলো হয়েছিল সেগুলোকে আমরা আবার রিভিউ করছি এবং আমরা 10 তারিখের মধ্যে সমস্ত কাগজ যেগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে সেটাকে আরও মডিফাইড ওয়েতে, আর যেগুলো পাঠানো হয়নি সমস্ত কাগজ আমরা পাঠাবো। আমরা আশা করি যে 10,000-এর মতো মানুষকে পাট্টার প্রক্রিয়ার মধ্যে আনা যাবে। সেটা করতে হয়তো 10,000 মানুষের একটু টাইম লাগবে, কিন্তু এই দীর্ঘদিন 40 বছর 50 বছর ধরে যারা একটা অনিশ্চয়তা আসছে সেই অনিশ্চয়তা মুক্ত হবে। ইসিসিএন খবর, দিনহাটা। শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম 1 গ্রাম পঞ্চায়েতের ছোট ফাপড়ি নেপালি প্রাইমারি স্কুল। রবিবার রাত থেকে টানা চলছে ওই স্কুলে হাতির হামলা। মঙ্গলবার ভোর রাতে হামলা চালিয়েছিল হাতি, এমনকি বুধবার ভোর রাতেও ফের হামলা চালায় হাতি। মিড ডে মিলের ঘর ভেঙে তছনছ করে দেয়, সাবার করে যায় পড়ুয়াদের মিড ডে মিলের খাবার। মঙ্গলবার ক্ষোভে স্কুলের শিক্ষিকাদের ক্লাসরুমে তালা মেরে বিক্ষোভ দেখিয়েছিল অভিভাবকরা, আর এদিন ক্ষোভে ও আতঙ্কে মাঠেই শুরু হয় ক্লাস। আতঙ্কে দিনের পর দিন কমছে পড়ুয়ার সংখ্যা। এদিন সকালে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডাবগ্রাম 1 পঞ্চায়েতের রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদার ও ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি। অভিযোগ, স্কুলের সীমানা প্রাচীরের বিষয়ে ব্লক প্রশাসন থেকে বন দপ্তরকে একাধিকবার জানালেও কোনো সুরাহা হয়নি। প্রতি রাতে হাতির হানায় ব্যাপক ক্ষতি হয়েছে স্কুলের মিড ডে মিলের ঘর থেকে ক্লাসরুম। ইসিসিএন খবর, দিনহাটা।
এবছরে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ পরিষেবা দিতে চলেছে শিলিগুড়ি বৃহত্তর ই-রিক্সা ইউনিয়ন। আপনি যদি এবারে মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে মন দিয়ে শুনুন, লাভ আপনারই। জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা বলে কথা, সেই মতো তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এখন শুধু পরীক্ষায় বসার অপেক্ষা। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে 2রা ফেব্রুয়ারি থেকে। গত বছর মাধ্যমিক পরীক্ষার পরপরই ঘোষণা করে দেওয়া হয়েছিল এই বছরের মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট। মাধ্যমিক শিক্ষা পর্ষদের ঘোষণা অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। হাতে সময় একেবারেই কম। এরই মধ্যে শিলিগুড়ি শহরের মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বস্তি দিতে বিশেষ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল শিলিগুড়ি বৃহত্তর ই-রিক্সা ইউনিয়ন। আজ একটি সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ি বৃহত্তর ই-রিক্সা ইউনিয়ন সভাপতি রাকেশ পাল তিনি বলেন, এই বছরের মাধ্যমিক পরীক্ষায় ফ্রিতে পরিষেবা দিচ্ছেন তারা। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছেন, বিশেষ করে দুস্থ গরিব পরীক্ষার্থী যাদের পক্ষে সম্ভব নয় ই-রিক্সা ভাড়া করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো, তাদের পাশে থাকবে শিলিগুড়ির বৃহত্তর ই-রিক্সা ইউনিয়ন। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।